আর স্নেহের ছাত্র ও ছাত্রীরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পুঁইমাচা গল্পের দ্বিতীয় পর্বের আলোচনা নিয়ে। প্রথম পর্ব যারা শুনেছো বা তারা দ্বিতীয় পর্ব শুনে নাও। তো খেন্তির জামার ইতিহাস নিম্নলিখিত। বহু বৎসর অতীত হইল, ফরিদপুরের রাসের মেলা হইতে সহায় হরি কালো সার্জের যে 2.5 টাকা মূল্যের, দাগ দিয়ে রাখছি, জামাটি ক্রয় করিয়া আনেন। আর ছিঁড়িয়া যাইবার পর তাহাতে কতবার যে রিফু করা হইয়াছিল। সম্প্রতি গত বছর হইতে খেন্তির স্বাস্থ্যোন্নতি হওয়ার দরুন জামাটি তাহার গায়ে হয় না, আর সংসারের এসব খোঁজ সহায় হরি রাখিতেন না। জামার বর্তমান অবস্থা অন্নপূর্ণা জানাও ছিল না। খেন্তির নিতান্ত ভাঙা টিনের, কোথায় থাকতো জামাটা দেখো, ভাঙা টিনের তোরঙ্গের মধ্যে উহা থাকিত, জামাটি থাকিত। তোমাদের তোমাদের বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এই ধরনের আরও অনেক ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা দেখে নিতে পারো। আর একটা কথা, যে অনলাইনে এবং অফলাইনে পড়ার ব্যবস্থা আছে, ডিসক্রিপশানে নম্বর দেওয়া থাকবে, যোগাযোগ করতে পারো। আর এই প্রশ্নের উত্তর তোমরা পারচেস করতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। পৌষ সংক্রান্তি। সন্ধেবেলা অন্নপূর্ণা একটা কাশিতে চালের গুঁড়া, ময়দা, গুড় লইয়া চটকাতেছিলেন। আর একটা ছোট্ট বাটিতে 1 বাটি তেল। খেন্তি করুণের নিচে একটা কলার পাত পাড়িয়া 1 থালা নারিকেল কুড়িতেছে। অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য নিতে রাজি হয়নি, কারণ সে এখানে সেখানে বসে, বনে বাজারে ঘুরে বেড়ায়, আর তার কাপড় চোপড় কেন তাকে নিতে চাইছিলেন, তার কাপড় স্বাস্থ্যসম্মত নয় বা সূচি নয়। অন্নপূর্ণা অবশেষে খেন্তি নিতান্ত ধরিয়া পড়ায় হাত পা ধোয়াইয়া, শুষ্ক কাপড় পরাইয়া তাহাকে বর্তমান পদে নিযুক্ত করিয়াছেন। ময়দার গোলা মাখা শেষ হইলে অন্নপূর্ণা উনুনে চাপাইতে যাইতেছিলেন, তখন ছোট মেয়ে রাজি হঠাৎ ডান হাতখানা পাতে বলে, মা একটু। অন্নপূর্ণা বড় গামলাটা হইতে একটুখানি গোলা তুলিয়া লইয়া হাতের 5টি আঙুল দ্বারা একটি বিশেষ মুদ্রা রচনা করিয়া সেটুকু রাধির প্রসারিত হাতের ওপর দিলেন। আর ছোট মেয়ে, তার নাম হচ্ছে পুটি, অমনি ডান হাতখানা কাপড়ে তাড়াতাড়ি মুছিয়া লইয়া মার সামনে হাত পাতল। মা, আমায় একটু। খেন্তি সূচিবস্তে নারকেল কুড়িতে কুড়িতে লুব্ধ নেত্রে, মানে লোভী নেত্রে এদিক ওদিক চাইছিল। এ সময় যদি খাইতে চায় মা তাহলে বকাবকি করবে, তাই খেতে চাইলে মা পাছে বকে, সেই ভয়ে চুপি চুপি কিছু বলেনি। অন্নপূর্ণা বললেন, দেখি নিয়ে আয় খেন্তি ওই নারকেল মালাটা, ওতে তোর জন্য একটু রাখি। খেন্তি ক্ষিপ্ত হস্তে নারিকেলের ওপরের মালাখানা, যাতে ফুটো হয়নি, সেখানে সরাইয়া দিল। আর অন্নপূর্ণা তাতে একটু বেশি করেই গোলা ঢেলে দিলেন। মেজ মেয়ে পুটি বলল, জ্যাঠাইমারা অনেকখানি দুধ কিনেছে, রাঙা দিদি ক্ষীর তৈরি করেছিল। ছোট প্রশ্নের জন্য ডাক দিলাম। ওদের অনেক রকম হবে। তো খেন্তি মুখ তুলে বলল, এবেলা আবার হবে নাকি? ওরা তো ওবেলা ব্রাহ্মণ নেমন্তন্ন করেছিল, সুরেশ কাকাকে আর ওপাড়ার তিনুর বাবাকে। তো ওবেলা তো পায়েস, ঝোল পুলি, মুখ তক্তি এইসব হয়েছে। পুটি জিজ্ঞাসা করলো, হ্যাঁ মা, ক্ষীর নইলে কি পাটিসাপটা হয় না? খেদি বলছিল ক্ষীরের পুর না দিলে নাকি পাটিসাপটা হয়। তো আমি বললাম, কেন? আমার মা তো নারকেলের ছাই দিয়েই করে, সে তো বেশ ভালো লাগে। অন্নপূর্ণা বেগুনের বোটায় একটুখানি তেল লইয়া খোলায় মাখাইতে মাখাইতে প্রশ্নের সদুত্তর খুঁজিতে লাগলেন। কিন্তু বলো, ক্ষীরির ওই এক কথায়, ক্ষীরির মতো ভারী পিঠে করে কিনা? ক্ষীরের পুর দিয়ে ঘিয়ে ভাজলেই কি আর পিঠে হয়ে গেল? সেদিন জামাই এলো বলে ওদের বাড়ি দেখতে গেলাম কিনা, তাই 2খানা পাটিসাপটা খেতে দিয়েছিল। তো মা, কেমন যেন পাটিসাপটাগুলো কেমন ধরা ধরা গন্ধ। আর পিঠেতে কখনো গন্ধ পাওয়া যায়? পাটিসাপটা ক্ষীর দিলে ছাই খেতে হয়, অর্থাৎ ভালো লাগেনি। বেপরোয়াভাবে উপরোক্ত উক্তি শেষ করিয়া খেন্তি মার মুখের দিকে চাহিয়া প্রশ্ন, না মা, নারকেলের কোড়া একটু নিব? অন্নপূর্ণা নে, কিন্তু এখানে বসে খাস নে, মুখ থেকে পড়বে। আর ওদিকে যা,
খেন্তি নারকেলের মালা এক থাবা তুলিয়া লইয়া একটু দূরে গিয়া খাইতে লাগিল। মুখ যদি মনের দর্পণ স্বরূপ হয়, তবে খেন্তির মুখ দেখিয়া সন্দেহের কোনো কারণ থাকিতে পারিত না যে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করিতেছে। ঘণ্টাখানিক পরে অন্নপূর্ণা বলিলেন, ওরে তোরা সব এক এক টুকরো পাতা পেতে বসতো, দেখি গরম গরম দিই। খেন্তি জল দেওয়া ভাত আছে, ও বেলার বার করে নিয়ে আয়। খেন্তির নিকট অন্নপূর্ণার এই প্রস্তাব মনোপুত হল না, তাহা তার মুখ দেখিয়া বোঝা গেল। পুটি বলিল, মা, বর্দি পিঠেই খাক, ও ভালোবাসে, ভাত বরণ থাকুক, আমরা কাল সকালে খাবো। খান কয়েক খাইবার পরেই মেজো মেয়ে পুটি আর খেতে চাইল না, কেননা এই যে মেজো মেয়ে অধিক মিষ্টি সে পছন্দ করে না। সকলে খাওয়া শেষ হয়ে গেলে খেন্তি তখনও খাচ্ছে, কেন সে মুখ বুজিয়া শান্তভাবে খায়। খাওয়ার সময় সে বড় একটা কথা বলে না। অন্নপূর্ণা দেখলো সে কম করে 18-19টা পিঠে খেয়েছে। জিজ্ঞাসা করলেন তার মা, যে কিরে খেন্তি, আর নিবি? খেন্তি খেতে খেতে শান্তভাবে সম্মতিসূচক ঘাড় নাড়ল, আর অন্নপূর্ণা তাকে আরও খান কতক পিঠে দিলেন। খেন্তির চোখ মুখ ঈষৎ উজ্জ্বল দেখাইল, হাসি ভরা চোখে মার দিকে চাহিয়া বলল, খেতে বেশ হয়েছে মা, তুমি ওই যে কেমন ফেনিয়ে নাও, ওতেই তো। কিন্তু সে পুনরায় খাইতে লাগিল। এদিকে অন্নপূর্ণা হাতা খুন্তি তুলিতে তুলিতে সস্নেহে তার এই শান্ত নিরীহ, এটা খেন্তির বিশেষণ, শান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটির দিকে চাহিয়া রহিলেন। মনে মনে বললেন, খেন্তি আমার যার ঘরে যাবে অনেক সুখ দেবে। এমন ভালো মানুষ, কাজে কর্মে বকো, মারো, গাল দাও, টু শব্দটি মুখে নেই। অর্থাৎ মায়ের সঙ্গে কোনোদিন কারোর সঙ্গে মুখে মুখে তর্ক করে না, উঁচু কথা কেউ কখনো শোনেনি। বৈশাখ মাসে প্রথমে সহায় হরির এক দুঃসম্পর্কীয় আত্মীয়ের ঘটকারিতে খেন্তির বিয়ে হয়ে গেল। দ্বিতীয় পক্ষ ছিল, অতঃপরে আবার একটা স্ত্রী ছিল। দ্বিতীয় পক্ষের বিবাহ করিল। পাত্রটির বয়স 40-এর খুব বেশি কোনো মতেই হবে না। তবুও প্রথমে অন্নপূর্ণা আদৌ ইচ্ছুক ছিলেন না। তবে পাত্রটি সঙ্গতি সম্পন্ন, শহর অঞ্চলে বাড়ি আছে, সিলেট চুন ইটের ব্যবসা আছে, ব্যবসায় নাকি দুটো পয়সা করেছে। তো এরকম পাত্র হঠাৎ মেলা বড় দুর্ঘটনা কিনা। তবে জামাইয়ের বয়স একটু বেশি। প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সম্মুখে বাহির হইতে একটু সংকোচ বোধ করিতেছিলেন, তবে পাছে খেন্তির মনে কষ্ট হয়, এই জন্য বরণের সময় তিনি খেন্তির সুপুষ্ট হস্তখানি ধরিয়া জামাইয়ের হাতে তুলিয়া দিলেন, আর চোখের জলে তাহার গলা বন্ধ হইয়া আসিল। কিছু বলিতে পারিলেন না। বাহির হইয়া আমলকিতলায় বেহারারা সুবিধে করিবার জন্য বরের পালকি একবার নামাইল। অন্নপূর্ণা চাহিয়া দেখিলেন বেড়ার ধারের নীল রঙের মেদি ফুলের গুচ্ছগুলি সেখানে নত হইয়া আছে। খেন্তির কম দামের বালুচরের চেলির আঁচলখানা পালকির বাহির হইয়া যেখানে লুটাইতেছে, তার এই অত্যন্ত অগোছালো, নিতান্ত নিরীহ, একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটিকে পরের ঘরে অপরিচিত মহলে পাঠাইতে তাহার বুক উদ্বেল হইয়া উঠিতেছিল। খেন্তিকে কি অপরে ঠিক বুঝিবে? যাইবার সময় খেন্তি চোখের জলে ভাসিতে ভাসিতে শান্তরা সুরে বলিয়াছিল, মা, আষাঢ় মাসে আমাকে এনো, বাবাকে পাঠিয়ে দিও, মাত্র তো 2 মাস। তখন ওপরার ঠান দিদি বললেন, আগে তোর বাবা তোর বাড়ি যাবে কেন? আগে নাতি হোক তবে তো। সেই কথা শুনে খেন্তির মুখ লজ্জায় রাঙা হইয়া উঠিল। জল ভরা ডাগর চোখের ওপর একটুখানি লাজুক হাসির আভা মাখাইয়া সে একঘেয়েমি সুরে বলল, না, যাবে না বই কি, দেখো কেমন না যান। ফাল্গুন চৈত্র মাসের বৈকালবেলা উঠানে মাচায় রৌদ্রে দেয়া আমসত্ত্ব তুলিতে তুলিতে অন্নপূর্ণার মন হু হু করিত। তার অনাচারী লোভী মেয়েটি আজ বাড়িতে নাই, যে কোথা হইতে বেড়াইয়া আসিয়া লজ্জাহীনার মতো হাতখানি তুলিয়া পাতিয়া মিনতির সুরে বলিবে, মা, একটা কথা বলবো, ওই কোনটা একটু ছিঁড়ে একটুখানি। এদিকে 1 বছরের ওপর হয়ে গেছে, পুনরায় আষাঢ় মাস এসে পড়েছে। ঘরের দাওয়ায় বসিয়া সহায় হরি প্রতিবেশী বিষ্ণু সরকারের সঙ্গে পরামর্শ করছেন। সহায় হরি তামাক সাজিতে সাজিতে বলেন, ও তুমি ধরে রাখো, ও একরকম হবেই দাদা, আমাদের অবস্থার লোকের ওর চেয়ে ভালো কে আর জুটবে। বিষ্ণু সরকার তালপাতার চাটাইয়ের ওপর উবু হইয়া বসিয়াছিলেন। দূর হইতে দেখিলে মনে হবে যেন তিনি রুটি করিবার জন্য ময়দা চটকাচ্ছেন। গলা পরিষ্কার করিয়া বলেন, না, এসব তো আর
তাছাড়া আমি যা নগদই দেব, আমি যা দেবো নগদই দেবো, তোমার মেয়েটির হয়েছিলটা কি? সহায় হরি হুঁকায় 5-6টি টান দিয়ে কাস্তে কাস্তে বললেন, হ্যাঁ বসন্ত হয়েছিল, কেন্তি মারা গেছে। আচ্ছা, ব্যাপার কি দাঁড়ালো বুঝলে? মেয়ে তো পাঠাতে চায় না, 250 টাকা আন্দাজ বাকি ছিল। বললে আগে টাকা দাও, তবে মেয়ে নিয়ে যাও। একেবারে চামার বক্তাকে প্রশ্ন আসে। তারপর বললাম, টাকাটা ভায়া ক্রমে ক্রমে দিচ্ছি, পুজোর তত্ত্ব কম করে 30 টাকার হবে না ভেবে দেখলাম কি না, তা মেয়ের নানা নিন্দে ওঠালে, বলেন কি না ছোটো লোকের মতো মেয়ে, হাফ হাতে ঘরের মতো খায়, আরও কত কি নিন্দে ওঠালে। পৌষ মাসে দেখতে গেলাম, মেয়েটাকে ফেলে রাখতে পারতাম না, মেয়েটাকে ফেলে থাকতে পারতাম না, তাই দেখতে গেলাম বুঝলে। আর সহায় হরি হঠাৎ কথা বন্ধ করিয়া জোরে মিনিট কতক ধরিয়া হুঁকায় টান দিতেছিল। কিছুক্ষণ দুজনের মধ্যে কথা শোনা গেল না। অল্পক্ষণ পরে বিষ্ণু, তারপর কি হলো? না, আমার স্ত্রী অত্যন্ত কান্নাকাটি করতে করতে পৌষ মাসে দেখতে গেলাম, মেয়েটার যে অবস্থা করেছে, শাশুড়িটা শুনিয়ে শুনিয়ে কত কথা বললো, না জেনে শুনে ছোটো লোকের সঙ্গে কুটুম্বিতা করলে এরকম হয় ইত্যাদি কত কথা শোনাতে লাগলেন। যেমনি মেয়ে তার তেমনি বা। পৌষ মাসের দিনে মেয়ে দেখতে গেলেন শুধু হাতে। পরে বিষ্ণু সরকারের দিকে চেয়ে বলেন, বলি আমরা ছোট লোক কি বড় লোক, তা তোমার তো সরকার পুরো জানতে বাকি নেই বলো তো। পরমেশ্বর চাটুর্যের নামে পূর্বপুরুষ নীলকুঠির আমলে এসব অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে, অর্থাৎ তাদের কত প্রভাব প্রতিপত্তি ছিল একসময়। তো আজই না হয় আমি প্রাচীন আভিজাত্যের গৌরবে সহায় হরি শুদ্ধ স্বরে হাহা করিয়া খানিকটা শুষ্ক হাস্য করিলেন। বিষ্ণু সরকার সমর্থনসূচক একটা অস্পষ্ট শব্দ করিয়া বার কত ঘাড় নাড়িলেন। তারপর ফাল্গুন মাসেই বসন্ত হলো। এমন চামার, বসন্ত গায়ে বেরোতেই টালায়, কলকাতার টালায় আমার এক দূর সম্পর্কের বোন আছে, কালীঘাটে পুজো দিতে গিয়ে তার খোঁজ পেয়েছিল, তারই ওখানে ফেলে রেখে গেল। না আমায় একটা সংবাদ না কিছু, তারাই আমায় সংবাদ দেয়। তা আমি গিয়ে কি, ততক্ষণে উনি যাওয়ার আগেই তারা কেন্তি মারা যায়। দেখতে পাওনি? না। এমন চামার, গয়নাগুলো অসুখ অবস্থাতেই গা থেকে খুলে নিয়ে তবেই টালায় পাঠিয়েছে। তা যাক, তা চল যাওয়া যাক, বেলা গেল। চার কি করলে বলো? চার হয়েছিল মাছ ধরার চার, পিঁপড়ের টোপে মুড়ির চার, তো অসুবিধে হবে না। তারপর কয়েক মাস কেটে গেছে, আবার পৌষ পার্বণের দিন। এবার পৌষ মাসের শেষাশেষি শীত পড়েছে, আর এরূপ শীত আর আগে কখনো দেখেননি তারা। সন্ধ্যার সময় রান্নাঘরের মধ্যে বসে অন্নপূর্ণা সরু চাকলি পিঠে করছিলেন। সরু চাকলি পিঠের জন্য চালের গুঁড়ায় গোলা তৈরি করছেন। তো পুঁটি ও রাধি উনুনের পাশে বসে আগুন পোহাচ্ছিল। রাধি বলছে, আর একটু জল দিতে হবে মা, অত ঘন করলে কেন? পুঁটি বলল, আচ্ছা মা, ওতে একটু নুন দিলে কেমন হয়? ও মা, দেখ মা, রাধির দোলাই কোথায় ঝুলছে, এক্ষুনি ধরে উঠবে। অর্থাৎ একেবারে উনানে গা ঘেঁষে বসেছে। এদিকে অন্নপূর্ণা বলে উঠলেন, আরে সরে বসো সরে বসো, আগুনের ঘাড়ে গিয়ে না বসলে কি আর আগুন পোহানো যায় না? এই দিকে আয়। গোলা তৈরি হয়ে গেল। খোলা আগুনে চড়াইয়া অন্নপূর্ণা গোলা ঢালিয়া মুচি দিয়া চাপিয়া ধরলেন। দেখিতে দেখিতে মিঠে আছে, পিঠে একদম টোপরের মতো ফুলে উঠল। পুটি বলল, মা দাও। প্রথম পিঠেখানা কানাচে গিয়ে সাঁড়া ষষ্ঠীকে ফেলে দিয়ে আসে। অন্নপূর্ণা বললেন, একা যাস নে, রাধিকে নিয়ে যা। সেদিন খুব জ্যোৎস্না উঠেছিল। বাড়ির পিছনের সাঁড়া গাছের ঝোপের মাথায় তেলাপোচা লতার থলো থলো সাদা ফুলের মতো জ্যোৎস্না আটকে আছে। পুঁটি ও রাধি খিড়কিদর খুলিতেই একটা শিয়াল পাতায় খসখস করতে করতে ঘন ঝোপের মধ্যে ছুটে পালালো। পুঁটি পিঠেখানা জোর করিয়া ছুঁড়িয়া ঝোপের মাথায় ফেলিয়া দিয়েছিল। তাহার পর চারিধারের নির্জন বাঁশবনের নিস্তব্ধতা ভয় পাইয়া ছেলে মানুষ পিছু হটিয়া আসিয়া খিড়কি দরজার মধ্যে ঢুকিয়া পড়িয়া তাড়াতাড়ি দ্বার বন্ধ করিয়া দিল। পুঁটি ও রাধি ফিরে আসিলে অন্নপূর্ণা জিজ্ঞাসা করলেন, কিরে দিলি? পুঁটি বলল, হ্যাঁ মা, তুমি আর বছর যেখান থেকে নেবুর চারা তুলেছিলে সেখানে ফেলে দিলাম। তারপর সে রাতে অনেকক্ষণ কেটে গেল, পিঠে করা প্রায় শেষ হয়ে এসেছে। রাতও তখন অনেকটা বেশি। জ্যোৎস্নার আলোয় বাড়ির পিছনের বনে অনেকক্ষণ ধরে কাঠঠোকরা পাখি
হ্যাঁ, কাঠঠোকরা পাখি ঠক 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 করে শব্দ করছিল, তার স্বরটাও যেন কেমন তন্দ্রালু হয়ে পড়ছে। দুই বোনের খাওয়ার জন্য কলা পাতা চিরতে চিরতে পুঁটি অন্যমনস্কভাবে বলে উঠল, দিদি বড় ভালোবাসত পিঠে। তিনজনেই খানিকক্ষণ নির্বাক হইয়া বসিয়া রহিল। তাহার পরে তাদের তিনজনেরই দৃষ্টি কেমন করে আপনা আপনি উঠানের সেই এক কোণে আবদ্ধ হয়ে পড়ল, যেখানে বাড়ির সেই লোভী মেয়েটির লোভের স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়াইয়া কত সাধের নিজের হাতে পোতা পুঁই গাছটি মাচা জুড়িয়া বাড়িয়া উঠিয়াছে। বর্ষার জল ও কার্তিক মাসের শিশির লইয়া কচি কচি সবুজ ডগাগুলি মাচাতে সব ধরেনি, মাচা হইতে বাহির হইয়া দুলিতেছে, সুপুষ্ট নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।